আত্রেয়ীর সমুদ্র খুব প্রিয়। সমুদ্রের ধারে বসে ঢেউয়ের আসা যাওয়া দেখতে ওর বেশ লাগে। জোয়ার ভাটায় জলের ওঠানামা, ঢেউয়ের সাদা ফেনা, এক রাশ ঝিনুক, সব কিছুই আত্রেয়ীর খুব নিজের লাগে। আসলে সমুদ্রের ধারে আসলেই মাকে খুব কাছ থেকে ফিল করে ও। মায়েরও তো এই সমুদ্র খুব প্রিয় ছিল। যখন ওর 3 বছর, তখন মা বাবার সঙ্গে গিয়েছিল প্রথম পুরীতে। মা আর ওর সমুদ্রের পাড় থেকে ঝিনুক কোড়ানোর একটা ফটো এখনো অ্যালবামে সাজানো আছে। সেই প্রথম আত্রেয়ীর সমুদ্রের জলে পা ভেজানো। তারপর কতবার এসেছে মায়ের সাথে, কত সূর্যোদয় সূর্যাস্ত দেখেছে ওর একসঙ্গে, কতবার মায়ের হাত ধরে কত হেঁটেছে এই সমুদ্রের পাড় ধরে। তবে সে সবই পুরনো দিন। মা নেই, 5 বছর হয়ে গেল। সত্যি সময়ও যেন এই সমুদ্রের ঢেউগুলোর মতো। পুরনো ঢেউ শেষ হয়ে নতুন ঢেউ তৈরি হয়, যেমন সময়ও তাই। মা যেদিন শেষ হয়ে গেল হার্ট অ্যাটাকে, সেদিন সকালেও মার সঙ্গে প্ল্যান হলো পরের সপ্তাহে কালী পুজোর ছুটিতে মন্দারমণি যাবে ওরা। কিন্তু সেই মুহূর্তে বুঝতে পারেনি পরের সপ্তাহটা কাটবে একটু অন্যরকম ভাবে। অশৌচের নিয়ম পালন করে, রজনীগন্ধার গন্ধে, মায়ের ছবিটার সামনে। আজ ও মন্দারমণিতে। রাত প্রায় 10টা। রিসর্টের ফাঁকা সি বিচে ও এখনো একা বসে। কোজাগরী পূর্ণিমা আজ। চাঁদের রূপলি আলো ছড়িয়ে আছে সারা সমুদ্র জুড়ে। এই রূপলি রাতে মায়ের কথা আরো বেশি করে মনে পড়ছে যেন। মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠছে বারবার, আর জলে ঝাপসা হয়ে যাচ্ছে চারিদিক। কেন যে সব শেষ হয়ে গেল, এইসব ভাবনার ভিড়েই হঠাৎ একটা গলার আওয়াজ কানে এলো। আলাপ করতে পারি আপনার সাথে? আনমনে পাশে তাকাতেই একটা চশমা পরা ছেলে দাঁড়িয়ে। সাদা শার্ট, ব্লু জিন্স, আর কাঁধে একটা ক্যামেরা। সব মিলিয়ে দেখতে বেশ হ্যান্ডসাম। কি ব্যাপার, হঠাৎ এইভাবে আলাপ করতে এলো কেন রে বাবা? অদ্ভুত। এই ভাবনার মাঝে ছেলেটা আবার বলে উঠল, কি ভাবছেন? আমি হঠাৎ এইভাবে চেঁচে পড়ে আলাপ করতে কেন এলাম? চিন্তা করবেন না, লাইন মারবো না আপনাকে, এমনিই আলাপ করতে এলাম। আসলে অনেকক্ষণ ধরে আপনাকে একা বসে থাকতে দেখছিলাম, আর আমিও এখানে একাই, তাই ভাবলাম একটু কথা বলা যাক। আরে, এই ছেলে তো মনের সব কথাই বুঝে যায়। তবে সত্যি আর একা থাকতে ইচ্ছে করছে না। এখন একটা কথা বলার লোকের খুব দরকার আত্রেয়ীর। তাই আর না বলল না ছেলেটাকে। চোখের ইশারায় পাশে বসতে বলল। রূপলী সমুদ্রের সামনে এখন শুধু ওরা দুজন। এবার আত্রেয়ী কথা শুরু করলো। আমি আত্রেয়ী। আপনি এখানে একা? আমি স্পন্দন। হ্যাঁ, এখানে একাই এসেছি। কিন্তু আপনি একটা মেয়ে হয়ে একা একা মন্দারমণি ঘুরতে চলে এলেন? না আসার কি আছে? তবে আমি ঘুরতে না, কাজে এসেছি। এই রিসর্টটা আমাদের কোম্পানি মুখার্জি গ্রুপসের। আমি সেখানে এসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জয়েন করেছি কিছুদিন আগে। এখানকার স্টাফেদের স্যালারি নিয়ে কিছু প্রবলেম হচ্ছিল, সেটার জন্য একটা মিটিং অ্যাটেন্ড করতেই আজ এখানে এসেছিলাম। আর আপনি? আমি একটা ফটো এক্সিবিশনের জন্য এসেছি। থিম হচ্ছে সি বিচ, তাই ক্যামেরাকে সঙ্গী করে এখানে। আপনি প্রফেশনাল ফটোগ্রাফার? না না, ফটোগ্রাফিটা হবি। এই ক্যামেরাটাকে আসলে আমি খুব ভালোবাসি। মরে যাওয়ার পরও হয়তো এটা আমার সঙ্গেই থাকবে। আর এই ফটোগ্রাফি বাদ দিলে সিভিল ইঞ্জিনিয়ার। ওহো, ইঞ্জিনিয়ারিং মানেই তো অঙ্ক। আমার আবার ছোট থেকেই ওটাতে অ্যালার্জি। মার কাছে তাই খুব বকাও খেয়েছি। আমিও ছোটবেলায় মার কাছে বকা খেয়েছি অনেক, তবে সেটা হিস্ট্রির জন্য। উফ, এত ডেট টাইম ইয়ার মনেই থাকে না। বুঝলাম। তো আপনার এই মরে যাওয়ার পরও সঙ্গী হওয়া
ক্যামেরার ছবিগুলো কি আমি দেখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পারেন। এক গাল হেসে উত্তর দিল স্পন্দন। তারপর ক্যামেরায় ফ্রেমবন্দি একের পর এক ছবি দেখে আত্রেই অবাক। সানরাইজ হওয়ার সময় লালচে রঙের সমুদ্র, সাদা ঝিনুকের ওপর বালির আস্তরণ, দিগন্ত বিস্তৃত আকাশ, মাঝিদের নৌকোর দাঁড়, কি নেই এই ক্যামেরায়। এত সুন্দর সব ছবি। তবে একটা জিনিস বারবার চোখে লাগছিল ওর, ছবিগুলোর ডেটগুলো সবই মার্চ 2014। প্রত্যেকটা ছবি অসাধারণ, সত্যি। তবে একটা ব্যাপার বুঝলাম না, এই ডেটগুলো 2 বছরের পুরনো কেন? আরে, ক্যামেরার সেটিংসের প্রবলেম, ঠিক করতে হবে, তাই 2014 দেখাচ্ছে। আচ্ছা, বুঝলাম। তবে আজ এই ছবিগুলোতে আবার নতুনভাবে সমুদ্রকে দেখলাম, সত্যি। হ্যাঁ, আসলে এই সমুদ্রের অনেক রূপ। ঘন কালো মেঘে এই সমুদ্রের জল খুব গম্ভীর, আবার গোধূলির সোনালি আলোয় এই সমুদ্র ভীষণ রঙিন। ঠিক বলেছেন। এই যেমন আজকের কোজাগরী পূর্ণিমায় এই সমুদ্র রূপলি। আচ্ছা চলুন, একটু বীজ ধরে হাঁটা যাক, রূপলি জলে একটু পা ভেজানো যাক। আত্রি কথাটা বলেই উঠে দাঁড়ালো। স্পন্দনের সঙ্গে কথা বলে এতক্ষণে মনটা ভালো হয়ে গেছে। যেই মন খারাপটা কিছুক্ষণ আগে ঘিরে ধরেছিল ওকে, এখন আর সেটা নেই। এইসবই ভাবছিল সমুদ্রে জলে পা ভেজাতে ভেজাতে। তখনই স্পন্দন বলে উঠল, আজ তো কোজাগরী পূর্ণিমা, লক্ষ্মী পুজো হয় না আপনাদের বাড়িতে? হতো এক সময়, যখন মা বেঁচে ছিল তখন। ও সরি, জানেন আমাদের বাড়িতেও একসময় লক্ষ্মী পুজো হতো, খুব বড় করে। এখন আর মা করে না কিছুই, আমি নেই তো তাই। আপনি নেই মানে? ওহো, বুঝেছি, চাকরির জন্য প্রবাসী বাঙালি। আচ্ছা, তো এই পুজোতে আপনার তো অফিস নেই দেখছি। মন্দারমণিতে কয়েকদিন বাদেই আসতে পারতেন, লক্ষ্মী পুজোটা বাড়িতে কাটালেই তো হতো। বাড়ি ফেরা তো আর হবে না আমার, এখান থেকে যে আর ফিরতে পারবো না কখনো, ডেস্টিনিতেই লেখা নেই। কি কি বলছেন এইসব? আরে, আপনি তো সিরিয়াস হয়ে গেলেন। মজা করছিলাম জাস্ট। ওই যে বললাম এক্সিবিশনটার কথা, সেই জন্য তো এলাম এখানে। আচ্ছা যাই হোক, আপনি কি কলকাতার? হ্যাঁ, নর্থের, নাগের বাজার। আপনি? আমিও কলকাতারই, কলেজ স্ট্রিটের কাছেই বাড়ি। ওই মেডিকেল কলেজের 3 নম্বর গেটের উল্টো দিকের গলিটা দিয়ে গেলেই যে কাউকে প্রফেসর অলোকেশ সেনের বাড়ি বললেই দেখিয়ে দেবে। বাবা আসলে একটা সময় খুব টিউশন পড়াতো, তাই সবাই চেনে। আপনি তো পুরো বাড়ির প্রপার অ্যাড্রেস দিয়ে দিলেন। এবার যদি আপনার বাড়ি চলে যাই হুট করে, গার্লফ্রেন্ড তো রেগেই যাবে নিশ্চয়। অবশ্যই যাবেন, আপনি গেলে মা খুব খুশি হবে। আর গার্লফ্রেন্ডকে নিয়ে ভাববেন না, তার আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে, লন্ডনে থাকে এখন। ওহো, আই এম রিয়েলি সরি, আমি বুঝিনি। সরির কি আছে, আর ওর তো কোনো দোষ নেই, কতদিনই বা একা থাকতো। ভালোই করেছে, একটা ভালো ছেলের সঙ্গে সেটেল হয়ে গেছে। আমার কাছে তো দেওয়ার মতন আর সময় নেই। সময় নেই কেন বলছেন? অফিসে কি কাজের খুব চাপ? বিশাল চাপ। এনিওয়ে, আমার কথা ছাড়ুন, আপনি বলুন, প্রেম করেন না? স্পেশাল কেউ আছে? না, কেউ নেই। আসলে মা মারা যাওয়ার পর সব কিছু হঠাৎ করে খুব এলোমেলো হয়ে গেল। তারপর আর আলাদা করে এই নিয়ে কিছু ভাবাই হয়নি। আপনি আপনার মাকে খুব মিস করেন তাই না? আমি বুঝি, আমিও তো দূরেই থাকি। হ্যাঁ, মিস করি খুব। আসলে মা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ছোট থেকেই মাকে ছাড়া একটা দিন কাটাতে পারতাম না।
আর আজ দেখুন 5 বছর কাটিয়ে দিলাম। এই যে আমি আঙুলে একটা মুক্তার আংটি পরে আছি, এটা আমার মা আমাকে দিয়েছিল। খুব লাকি আমার জন্য। সব সময় সঙ্গে রাখি এটাকে। ও, ভালো তো, সঙ্গেই রাখবেন সব সময়। জানেন, আপনার এই লাকি আংটির কথা শুনে আমার একটা লাকি পেনের কথা মনে পড়ে গেল। আমার মেজো মামা দিয়েছিল ক্লাস 7-এ। সেই পেন ছাড়া কোনো পরীক্ষায় দিতাম না। এখনও বাড়িতে আমার পড়ার টেবিলে পেনটা রাখা আছে। ওই পেন দিয়ে এক্সাম দিয়েই আইআইটি ক্র্যাক করেছিলাম আমি। কি, আপনি আইআইটিয়ান? এতক্ষণ কথা বলে বুঝিয়েইনি। আপনার তো তাহলে বিশাল ব্যাপার। না না, সে এরকম কিছুই না। বিশাল আর কি করতে পারলাম লাইফে। ওহো, আপনি এমন করে কথা বলছেন যেন মরে গেছেন। বিশাল কিছু করার জন্য এখনো অনেক সময় পড়ে আছে। আচ্ছা, আপনার কটেজ নাম্বারটা কি? কালকে কিন্তু দেখা করব। 104 নম্বর। আচ্ছা, কালকের কথা ছাড়ুন, আজকের কথা বলি। আপনি যেই ফাঁকা সি বিচে এতক্ষণ ধরে একা বসেছিলেন, আপনার ভয় লাগছিল না? আর কিছু না হোক, এই অন্ধকার পূর্ণিমা রাতে কিন্তু ভূত অবশ্যই আসতে পারে। ভূত? সেই ওটাই বাকি আছে। আসলে এখন মানুষই এত ভয়ঙ্কর হয়ে গেছে যে ভূতের আর দরকার হয় না ভয় দেখানোর জন্য। আর সেই দিক থেকে এটা আমাদের রিসোর্টের পার্সোনাল বিচ, তাই সিকিউরিটির কোনো অভাব নেই। সেটা ঠিক বলেছেন। এখন মানুষই এত ভয়ানক হয়ে গেছে, ভূতের আর দরকার হয় না। কখনো বুঝে, কখনো না বুঝে মানুষই মানুষের এত বড় ক্ষতি করে দেয়, সব কিছু 1 সেকেন্ডে শেষ হয়ে যায়। এবার কিন্তু আপনি বেশ সিরিয়াস হয়ে গেলেন। যাই হোক, অনেক রাত হলো, আমি আসি এখন। কাল কথা হবে। আসবেন? ঠিক আছে। তবে অনেকদিন বাদে কারোর সাথে কথা বলে এত ভালো লাগলো। আর একটা কথা, আত্রি, আপনার মা আপনার সঙ্গেই আছে সবসময়, শুধু আপনি দেখতে পান না, এটাই যা। সান্ত্বনা দেওয়ার জন্য বলছি না, সত্যি বলছি। আসলে নিজের লোকের খুব মায়া, এই পৃথিবীটার খুব মায়া। সেই মায়া কাটিয়ে সহজে যাওয়া যায় না। সো অলওয়েজ হ্যাভ স্মাইল অন ইউর ফেস। মনে থাকবে তো কথাটা? আচ্ছা, মনে রেখে দেব, অলওয়েজ। আর আমারও আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। আপনি সত্যিই একদম আলাদা। এনিওয়ে, আপনি কটেজে কখন ফিরবেন? রাত তো অনেক হলো। আত্রি, তোমার এই কথাটা শুনে রবীন্দ্রনাথের কয়েকটা লাইন মনে এলো। মনে না রেখে বলেই ফেলি। ফিরিবার পথ নাহি, দূর হতে দেখো যদি চাহি, পারিবি না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। আচ্ছা, ওকে, বুঝলাম। আপনি এখন আপনার মৃত্যুর পরের সঙ্গী এই ক্যামেরাতে আরও কিছু রূপলি সমুদ্রের ফটোকে ফ্রেমবন্দি করবেন। তারপর কটেজে যাবেন ঘুমোতে। ঠিক আছে মিস্টার ফটোগ্রাফার, তবে তাই হোক। কাল কথা হবে। গুড নাইট, বাই। আত্রি হাসি মুখে কথাটা বলে রিসর্টের দিকে পা বাড়ালো। একটা অদ্ভুত ভালো লাগা ছিয়ে আছে এখন মনটাতে। এক দেখাতেই যে কারোর সাথে এত কথা হয়, স্পন্দনের সঙ্গে আলাপ না হলে জানাই যেত না। চলতে চলতে বারবার স্পন্দনের সেই চশমা পড়া মিষ্টি মুখটা চোখের সামনে ভাসছিল। হঠাৎ আনমনে একবার ফিরে তাকালো তাই সমুদ্রের দিকে, স্পন্দনের দিকে। রূপলী সমুদ্রের পার ধরে ক্যামেরা হাতে ছেলেটা হেঁটে চলেছে। ফাঁকা সমুদ্রের এই পাড়ের যেন কোনো সীমা নেই, কোনো শেষ নেই। স্পন্দনকে দেখো এখন আত্রের কেমন সীমাহীন লাগছে। কে জানে আর কতক্ষণ একা একাই বিচে ঘুরবে ছেলেটা। ওই যে স্পন্দন বলেছিল না, এই পৃথিবীর একটা মায়া আছে। স্পন্দনের মধ্যেও যেন কেমন একটা মায়া আছে, জড়িয়ে গেছে আত্রেই সেই মায়াতে।
পরের দিনের সূর্য একটা নতুন সকাল নিয়ে এলো। আত্রেই আজই কলকাতা ফিরবে। এখন সকাল 9টা। ব্যাগ গুছিয়ে ব্রেকফাস্ট করেই ও ভাবলো যাওয়ার আগে একবার অবশ্যই স্পন্দনের সঙ্গে দেখা করে যেতে হবে। কাল তো মোবাইল নম্বরটাই নেওয়া হয়নি। আজ দেখা করে সবার আগে মোবাইল নম্বরটা চাইবে ও। এই সব ভাবতে ভাবতেই 104 নম্বর কটেজের সামনে গেল। কিন্তু হঠাৎ পাটা থমকে গেল। কটেজের তালা দেওয়া। চাপ বাবা, কোথায় গেল এখন? ইস, যাওয়ার আগে কি দেখা হবে না ওদের? মোবাইল নম্বর না নিলে তো আর যোগাযোগও রাখতে পারবে না। ভেবেই মুখটা থমথমে হয়ে গেল। তখনই পাশের একজন হোটেলের স্টাফের কথায় স্তম্ভিত ফিরল। কি হলো ম্যাডাম, আপনি এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছেন? আচ্ছা, একটু বলতে পারেন এই কটেজে যে ছেলেটা ছিল সে এখন কোথায় বেরিয়েছে? আপনি হোটেলের স্টাফদের একটু জিজ্ঞাসা করুন না প্লিজ, যদি কেউ বলতে পারে। ছেলে? কোন ছেলে? এই কটেজটাতে কেউ কি করে থাকবে ম্যাডাম? এটা তো এখন আমাদের স্টোর রুম, দেখছেন না তালা দেওয়া। স্টোর রুম? কী বলছেন কি আপনি? আমাকে যে বলল 104 নম্বর কটেজে উঠেছে। কে বলেছে এসব? হয় সে মজা করেছে, নইলে আপনি শুনতে ভুল করেছেন। এই কটেজটা তো 2 বছর ধরেই বন্ধ। আসলে এই কটেজে লাস্ট 2 বছর আগে স্পন্দন বলে একটা ছেলে এসে উঠেছিল। তারপরই স্পন্দন? 2 বছর আগে? আপনি চেনেন স্পন্দনকে? এই নামটা মন্দারমণিতে অনেকেই জানে। আসলে ছেলেটা এখানে 4 দিন মতন ছিল, কিন্তু এত ভালো ব্যবহার, সবার সাথেই কথা বলতো, অলওয়েজ একটা স্মাইলিং ফেস। আমি তো তখন প্রথম এখানে চাকরিতে ঢুকেছিলাম। স্পন্দনের সাথে অনেক গল্প হয়েছিল তখন, কিন্তু তারপর ওর সাথে যা হলো, খুব প্যাথেটিক। সেদিন ছেলেটা ভোর 4টের সময় বিচে দাঁড়িয়ে ছবি তুলছিল। হঠাৎ একটা গাড়ি এসে ধাক্কা মারে। ছেলেগুলো রীতিমতো ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল। আসলে কন্ট্রোল হারিয়ে ফেলেই পুরো পিষে দিয়ে চলে যায়। ব্যাস, সেখানেই স্পট ডেথ। কাউকে কিছু করার সুযোগও দিল না। 2014 ঘটনা, পেপারও বেরিয়েছিল, নিউজ চ্যানেলও দেখিয়েছিল। তারপর আমাদের রিসর্টের রিকনস্ট্রাকশন হয়, তখন এই কটেজটাকে স্টোররুম করে দেওয়া হয়েছে। এই সব কিছু শুনে কেমন যেন এলোমেলো লাগছে আত্রের। কিছু মেলাতে পারছে না। স্পন্দন মারা গেছে 2 বছর আগে। তাহলে ওর সাথে কাল কার দেখা হলো? কার সাথে এত কথা হলো? সে কি মজা করে নিজের নাম স্পন্দন আর এই কটেজটার নাম্বার বলল? সবটাই কি মজা করে করল? পাটা যেন থমকে যাচ্ছে বারবার। হাঁটতে পারছে না ঠিক করে। বারবার শুধু চোখের সামনে সেই ছবিটা ভেসে উঠছে, কাল রাতের সেই ছেলেটার ছবি। গাড়িতে যেতে যেতে হঠাৎ আত্রের মনে হলো ইন্টারনেট চেক করা যাক, সেখানে এই নিউজটা ঠিক থাকবে। গুগলে 2014 এই মন্দারমণির অ্যাক্সিডেন্টের খবরটা রয়েই গেছে। আর রয়েছে স্পন্দন সেনের ছবি, যেটা দেখে এক মুহূর্তের জন্য আত্রের চারিদিকটা কেমন অন্ধকার হয়ে গেল। মুহূর্তটা কেমন যেন থমকে গেল। সেই নাক, সেই চোখ, সেই চশমা। স্পন্দন সেন, সিভিল ইঞ্জিনিয়ার। 2014 মার্চ মাসে মন্দারমণিতে অ্যাক্সিডেন্টে যার মৃত্যু হয়েছে, তার সাথে কাল আত্রি 1 ঘন্টা ধরে কথা বলেছে। সমুদ্রের পাড় ধরে হেঁটেছে, সমুদ্রের জলে একসাথে পা ভিজিয়েছে। এখন যেন স্পন্দনের সব কথাগুলো আস্তে আস্তে মেলাতে পারছে আত্রি। ক্যামেরার ডেটে মার্চ 2014 লেখা। স্পন্দনের সেই কথাটা
বাড়ি ফেরা তো আর হবে না আমার। এখান থেকে যে আর ফিরতে পারবো না কখনো। সব সত্যি ছিল তার মানে? যে কোথাও নেই সে এসেছিল আত্রেয়ীর কাছে নিজের সব কথা বলতে। এই সবের পর 2 দিন কেটে গেছে। আত্রেয়ী বাড়িতে ফিরেও আনমো না। বারবার সেই মুখটা চোখের সামনে ভেসে উঠছে। সেই ছেলেটার কথাগুলো যেন স্পষ্ট শুনতে পাচ্ছে কানের সামনে। কেন এসেছিল স্পন্দন? ও কি কিছু বলতে চেয়েছিল আত্রেয়ীকে? এই সব ভাবনার ভিড়েই হঠাৎ মনে পড়ল স্পন্দনের বাড়ির অ্যাড্রেসের কথাটা। আত্রেয়ী সেই রবিবার সকাল সকালে ট্যাক্সি নিয়ে হাজির কলেজ স্ট্রিট। স্পন্দন যেইভাবে বলেছিল আত্রেয়ী সেইভাবেই বাড়িটাকে খুঁজে পেল। মেডিকেল কলেজের 3 নম্বর গেটের উল্টো দিকের গলি, প্রফেসর অলোকেশ সেনের বাড়ি। দোতলা বাগান বাড়িটার সামনে বেল বাজাতেই একজন বয়স্ক মহিলা দরজা খুলল। মহিলার মুখের সাথে স্পন্দনের মুখের খুব মিল, তাই এক দেখাতেই বুঝতে অসুবিধা হলো না এটাই স্পন্দনের মা। যদিও উনি একটা অপরিচিত মুখ দেখে একটু অবাক হয়েছিলেন, তাই আত্রেয়ী কিছু কথা সাজিয়ে বলল। নমস্কার, আমি আত্রেয়ী। একটু কথা ছিল, ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, এসো না মা, ভেতরে এসো। কথাটা শেষেই আত্রেয়ী ভেতরে বসার ঘরে ঢুকে আরো একবার পাটা থমকে গেল। ড্রয়িং রুমের দেওয়ালে সাজানো স্পন্দনের ফ্রেমবন্দি ছবি, সেই মিষ্টি একটা হাসি ছবিটা জুড়ে, যেই হাসিটা ওর চেনা। এইসব ভাবনার মধ্যেই অপলক দৃষ্টিতে তাকিয়েছিল স্পন্দনের ছবিটার দিকে। তখনই স্পন্দনের মা বলে উঠল, আমার ছেলে, একমাত্র ছেলে স্পন্দন, কিন্তু 2 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে সব শেষ হয়ে গেছে। তুমি চিনতে তাকে? হ্যাঁ, চিনি। ওর কাছ থেকেই অ্যাড্রেসটা পেয়েছিলাম এই বাড়ির। আমি ওর একজন বন্ধু। ইন্টারনেটে 2 দিন আগে হঠাৎ এই অ্যাক্সিডেন্টের নিউজটা চোখে পড়ে, তাই দেখা করতে এসেছি। স্পন্দনের ছবিটার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েই কথাগুলো বলে গেল আত্রেয়ী। তবে অর্ধেক সত্যি, পুরো সত্যি বললে হয়তো কেউ বিশ্বাস করবে না। সেই দিন স্পন্দনের বাড়িটা ঘুরে দেখেছিল ওর মায়ের সাথে। কত মেডেল সাজানো রয়েছে ওর ঘরে। স্কুল কলেজে সব জায়গায় পড়াশোনায় বেস্ট। আর নেশা ছিল ছবি তোলার, নেচার ফটোগ্রাফার। তারও অনেক মেডেলস, সার্টিফিকেট এখনো ঘরটাতে সাজানো রয়েছে। পাহাড়, নদী, আকাশ, সবুজ ঘাস থেকে জল ফড়িং, কত ছবি এই বাড়িটা জুড়ে আছে। স্পন্দন যেন ওর 25 বছরের জীবনটাতে এই পৃথিবীর সব কটা রঙকে নিজের কাছে বন্দি করেছিল। স্পন্দনের ঘরটা ঘুরতে ঘুরতে ওর পড়ার টেবিলে রাখা একটা মার্কা পেনের দিকেও চোখ গেল আত্রেয়ীর। সেই দিন তো এই পেনটার কথাই বলেছিল, লাকি পেন। হঠাৎ যেন পেনটা দেখে ওর চোখ দুটো জলে ভিজে গেল। স্পন্দনের মতন একটা মানুষের সঙ্গে ওর এমন সময় আলাপ হলো যখন সে আর এই পৃথিবীতেই নেই, কোথাও নেই। অথচ তাও আজ যেন স্পন্দনের ছোঁয়া পেল। স্পন্দনের ফেলে রাখা মুহূর্তগুলোকে ছুঁতে পারল। সেই দিন যাওয়ার আগে আত্রেয়ী স্পন্দনের মায়ের কাছ থেকে ওর একটা ছবি চেয়েছিল। স্পন্দনকে ও কখনো ভুলতে চায় না, বরং মনে যত্ন করে সাজিয়ে রাখতে চায়। আর আরো একটা জিনিস সেই দিন স্পন্দনের মায়ের কাছে চেয়েছিল। কাকিমা, আমারও মা নেই। আমি জানি নিজের লোক হারিয়ে গেলে কেমন লাগে। আমি কি মাঝে মাঝে এই বাড়িতে এসে আপনার সাথে দেখা করে যেতে পারি? আমার নিজের খুব ভালো লাগবে। সেই দিন স্পন্দনের মায়ের মুখে হঠাৎ অনেকদিন বাদে একটা হাসির রেশ এসে গেল।
ছেলেটা মারা যাওয়ার পর তো আস্তে আস্তে সবাই যোগাযোগ বন্ধ করে দিল। একা এই বাড়িতে থাকে বুড়ো বুড়ি দুজনে, কটা লোকই বা খোঁজ নেয়। তাই আত্রেয়ীর গালটা আলতো করে টিপে দিয়ে বলল, অবশ্যই আসবে মা, যখন মনে হবে চলে আসবে। তুমি খুব মিষ্টি আর ভালো একটা মেয়ে। তুমি আসলে আমারও ভালো লাগবে। পরে যেদিন আসবে বাবাকেও সঙ্গে করে নিয়ে আসবে, ঠিক আছে? আত্রেয়ী হাসি মুখে ঘাড় নাড়ল। এই দুদিন মনে যা যা সব এলোমেলো ছিল, আজকের পর আবার সব গোছানো হয়ে গেল। হয়তো স্পন্দন ওর কাছে এই জন্যই এসেছিল, ওকে একটা নতুন মায়ের ঠিকানা বলে দিতে। হয়তো স্পন্দন ওকে এটাই বোঝাতে চেয়েছিল, অনেকেই অনেক কিছু হারিয়ে বেঁচে আছে, আর এই হারিয়ে পাওয়াটাই পৃথিবীর নিয়ম। হয়তো সত্যি এই পৃথিবী ছেড়ে যাওয়াটা খুব কঠিন, কারণ সবাই একে অপরের সাথে মায়ায় জড়িয়ে আছে, আর সেটা কাটানো যায় না বলেই স্পন্দন আজও সেই সমুদ্রের ধারে কত সূর্যোদয় আর সূর্যাস্ত দেখে, কত পাখিদের ডাক শোনে, বালি পায়ে সাদা ঝিনুকের খোঁজে হেঁটে বেড়ায়, সমুদ্রের ঢেউয়ের আসা যাওয়া দেখে।